এখন শোনাবো ব্রিটেনের একটা ক্রাইম স্টোরি। পাকিস্তানের এক ভদ্রলোক, নাম ছিল ইফতিখার আহমেদ। পাকিস্তানের যে গুজরাট আছে সেখানকার উত্তমনগর এলাকার একজন বাসিন্দা। 22 বছর বয়সে রোজগারের উদ্দেশ্যে তিনি ব্রিটেনে পাড়ি দেন। সেখানে গিয়ে তিনি ট্যাক্সি ড্রাইভার হয়েছিলেন। তো কিছুদিন পরে তার এক ব্রিটেনের মহিলার সাথে প্রেম হয়। প্রেমের পরে তারা দুজন বিয়ে করে। বিয়ে করার পরে ইফতিখার নিজের বাড়ি আসেন পাকিস্তানে বাড়িতে এসে নিজের বিদেশি মহিলার সাথে বিয়ের কথা জানা মাত্র বাড়ির লোকজনরা ভীষণ রেগে যায়। রেগে তাকে নানা রকমভাবে বোঝাতে চেষ্টা করে। তারপরে এক সময় ফারজানা নামে এক মহিলার সাথে তার জোর করে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পরে বউকে পাকিস্তানে বাড়িতে রেখেই সে আবার ব্রিটেনে যায়। ব্রিটেনে যাওয়ার পরে তার যে প্রথম ওয়াইফ ছিল তাকে সমস্ত ঘটনাটা জানায় যে কিভাবে বাড়ির লোকরা তার সাথে ইফতিখারের বিয়েটা মেনে নেয়নি বা তারা জোর করে তার আবার একটা দ্বিতীয় বিয়ে দিয়ে দিয়েছে। এই কথাগুলো শোনার পরে সেই মহিলা খুব রেগে যায়। রেগে গিয়ে সে ইফতিখারকে ডিভোর্স করে। তখন কিন্তু তার একজন সন্তানও ছিল। সন্তান নিয়ে মহিলা সেখান থেকে চলে যায়। ইফতিখার আবার বাড়ি আসার পরে সে ফারজানাকে নিজের সঙ্গে নিয়ে ব্রিটেনে যায়। ব্রিটেনেই তারা সংসার শুরু করে। ইফতিখারের পরপর 3 মেয়ে হয়। ইফতিখার ওয়েরিংটন বলে একটা জায়গা আছে ব্রিটেনের, সেখানে গিয়ে থাকতে শুরু করে নিজের স্ত্রী ফারজানা আর নিজের 3 মেয়েকে নিয়ে। বেশ কিছু বছর কেটে গেছে, এসে গেছে 2003 সাল। ইফতিখারের বড় মেয়ে, তার বয়স ছিল 17 বছর। সে তখন কলেজে পড়ছে। সে একজন আইনজীবী হতে চায়। সে খুব ভালো কবিতা লিখত, এত ভালো কবিতা লিখত যে বন্ধুদের মধ্যে তার খুব নাম ছিল। সবাই তার কবিতা পড়তে পছন্দ করত। আর তাদের একজন শিক্ষক ছিলেন, সেও খুব ভালোবাসত সাফেলিয়ার লেখা কবিতা পড়তে। ইফতিখার আহমেদ মাঝে মাঝেই সপরিবারে পাকিস্তান আসতো বেড়াতে। তো সেই রকমই একবার 18 ফেব্রুয়ারি 2003-এ ইফতিখার নিজের ফুল ফ্যামিলি নিয়ে পাকিস্তানে আসে। পাকিস্তান থেকে যখন সে ফিরে যাচ্ছিল তখন শুধু নিজের 2 মেয়ে আর নিজের স্ত্রীকে নিয়ে ফিরে যেতে হয়। কারণ পাকিস্তানে থাকাকালীন তার বড় মেয়ে সাফেলিয়া, সে একদিন জল মনে করে ফিনাইল খেয়ে ফেলেছিল রাত্রেবেলায় ঘুমের ঘোরে। তো তার গলা, মুখের কিছু অংশ বা পেটেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে খুব অসুস্থ হয়ে যায়। তো তাকে ট্রিটমেন্ট করার জন্য পাকিস্তানের একটা নামকরা হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেই হসপিটালেই ছিল। তার সারতে আরও বেশ কিছু সময় লাগবে বলেই ইফতিখার আহমেদ নিজের ফ্যামিলিকে নিয়ে ব্রিটেন ফিরে যান। বেশ কিছুদিন সাফেলিয়া এখানে থাকার পরে সে কিছুটা যখন সুস্থ বোধ করে, ডেটটা ছিল 27 মে 2003। তো সে চলে যায় ব্রিটেনের একদম এয়ারপোর্ট থেকেই তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে আবার সেখানকার হসপিটালে ভর্তি করা হয়। সে বেশ কিছুটা সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে সে আবার নিজের কলেজ জয়েন করে। সে কলেজে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে একটা পার্ট টাইম কাজও করত। 18 সেপ্টেম্বর 2003 সাফেলিয়ার একজন প্রফেসর, যে সাফেলিয়ার কবিতা পড়তে ভীষণ ভালোবাসত, তিনি খেয়াল করছিলেন যে কয়েকদিন ধরে সাফেলিয়া কলেজে আসছে না। তো তিনি তার বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করেন যে তারা তার ব্যাপারে কিছু জানে কিনা। তারা বলে যে না, তারা জানে না। এবার তিনি সাফেলিয়ার বাড়িতে যোগাযোগ করার পরে তিনি জানতে পারেন যে তার বাড়ির লোকজনেরাও জানে না যে সাফেলিয়া কোথায়। তিনি তখন তার বাড়ির লোকেদের জিজ্ঞেস করেন যে তার মিসিং ডায়েরি করানো হয়েছে কিনা। তো তারাই কিন্তু একদম নির্লিপ্তভাবে বলে যে না, তারা এখন অপেক্ষা করছে যে সাফেলিয়া যে কোনো দিন বাড়ি চলে আসবে। তার একটু অবাক লাগে। তিনি গিয়ে পুলিশ স্টেশনে ডায়েরি করেন যে তার এক ছাত্রী, সে বাড়ি থেকে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ। কিন্তু তার বাড়ির লোকেরা একদম ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে না বা তারা মিসিং ডায়েরিও করেনি। পুলিশকে জানানো হয়। পুলিশ তার বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করে। বাড়ির লোকেরা মানে তার বাবা মা দুজনেই বলে যে সাফেলিয়া এর আগেও মাঝে মাঝেই বাড়ি থেকে নিখোঁজ হয়েছে এইভাবেই। তো
প্রায় 3-4 বার আগেও নিখোঁজ হয়েছে। যখন তার বয়স 12 বছর ছিল তখনও সে একবার হারিয়ে গেছিল, একবার সে নিজের বোনকে নিয়ে হারিয়ে গেছিল, একবার এক বান্ধবীর সাথে কোথাও চলে গেছিল, একবার আবার সে একা একাই পুলিশ স্টেশন চলে গেছিল, গিয়ে বলেছিল যে তার বাবা তার সাথে ভালো ব্যবহার করে না, তাই জন্য সে একটা রিপোর্ট লেখাতে চায় থানাতেও। তারপরে থানার লোকেরা তার বাবাকে ডেকে বুঝিয়ে সুঝিয়ে আবার মেয়েকে বাড়িতে ফেরত পাঠিয়েছিল। এইভাবে বেশ কয়েকবার হয়েছিল। তার বাবা মা বলে, কিন্তু পুলিশও খোঁজ নিয়ে দেখে সত্যি সত্যি সে মাঝে মাঝেই হারিয়ে গেছে, কিন্তু আবার নিজে থেকেই বাড়ি ফিরে এসছে। কিন্তু এই লম্বা সময় ধরে বা বেশ কয়েকদিনের জন্য সে কখনোই হারিয়ে যায়নি। তো সে এখন বয়সটাও বাড়ছিল, তো তার বাড়ির লোকজনেরা বলে যে সে এখন বড় হয়েছে, সে হয়তো কোথাও আছে, নিশ্চয় ফিরে আসবে, তাই জন্য তারা অপেক্ষা করছিল, তাই জন্য তারা পুলিশের কাছে গিয়ে ডায়েরি করেনি। পুলিশ তখন ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নিচ্ছিল না, কিন্তু তারপরে পুলিশ সব দিকে নজর রাখছিল, খুঁজছিল। সাফেলিয়া যে কবিতাগুলো লিখত সেগুলো বেশিরভাগ মহিলাদের স্বাধীনতা নিয়ে লেখা কবিতা। বেশিরভাগ কবিতা পড়লে বোঝা যেত যে সে খুব মানসিক যন্ত্রণা বা শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছে নিজের জীবন। তার বাড়িতে সে একদমই শান্তিতে থাকে না, তার বাড়ির মা বাবার বিহেভিয়ার তার প্রতি একদম ভালো নয়, এটা তার কবিতা পড়ে বোঝা যেত। এবার লোকজনেরা যখন, যারা তার কবিতা পড়তো, তারা যখন বুঝতে পারে যে সাফেলিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো তারা পুলিশের ওপর একটু চাপ দেয়। তো পুলিশ একটু সিরিয়াস হয়, তারপরে সাফেলিয়াকে খুঁজতে শুরু করে। একদিন অনেক জায়গার সিসিটিভি ফুটেজ যেখানে যেখানে তার যাওয়ার আশঙ্কা ছিল, সেই সিসিটিভি ফুটেজের মধ্যে একটা ফুটেজ দেখে পুলিশের মনে হয় যে ওটা হয়তো সাফেলিয়া হতেও পারে। তো সেই ফুটেজটা এনে সাফেলিয়ার মা বাবাকে দেখানো হয়। মা বাবা দেখেই বলে হ্যাঁ এটাই তাদের মেয়ে, আর তারা খুব আশ্বস্ত বোধ করে। পুলিশকে তারা থ্যাংক ইউ বলে, কারণ কি, তারা বলে যে আমাদের মেয়ে যে ভালোভাবে বেঁচে আছে এটা আপনারাই আমাদেরকে জানালেন, তাই জন্য আমরা ভীষণভাবে থ্যাঙ্কফুল আপনাদের কাছে। পুলিশ সেই সিসিটিভি ফুটেজটা নিয়ে গিয়ে সেই প্রফেসরকেও দেখায় যে সাফেলিয়ার মিসিং ডায়েরিটা করেছিল। সে দেখা মাত্র বলে যে না, এটা সাফেলিয়া নয়। পুলিশ কিন্তু এবার একটু অবাক হয়। সেই ফুটেজটা নিয়ে গিয়ে সাফেলিয়ার বন্ধু বান্ধব, ক্লাসের সহপাঠীদের দেখানো হয়, তারা সবাই বলে, এক দেখাতেই বলে যে এটা সাফেলিয়া নয়। এবার পুলিশ ভাবে যে তাহলে তার মা বাবা মিথ্যা কথা বলল কেন। পুলিশের কিন্তু এবার সাফেলিয়ার মা বাবার ওপর একটু সন্দেহ হচ্ছিল। তো তাদের মা বাবাকে কিচ্ছু না জানিয়ে তাদের বাড়িতেই কয়েকটা অডিও রেকর্ডিং ডিভাইস লাগিয়ে দেওয়া হয়। যখন অডিও রেকর্ডিং ডিভাইসগুলো শোনা হয় যে কি বলেছে, সাফেলিয়ার বাবাকে ওই রেকর্ডিংয়ে বলতে শোনা যায় যে তিনি বলছেন নিজের বাড়িতে যে যদি কেউ খুব চালাকি করে মার্ডার করে, কোনো ক্লু বা কোনো প্রমাণ না রাখে, তাহলে কারোর ক্ষমতা নেই যে সেই মার্ডারারকে অ্যারেস্ট করবে। সাফেলিয়ার মা বাবাকে আরেকবার এটাও বলতে শোনা যায় যে তারা বলছে যদি পুলিশ ডিএনএ স্যাম্পেল নেয় তাহলে আমরা কি করব। এগুলো শোনার পরে পুলিশের সন্দেহটা বেড়ে যায়। এমন সময় কেন্ট নদীতে বন্যা আসে। সেই বন্যার জল যখন ধীরে ধীরে কমছে, তখন কেন্ট নদীর তীরে একটা পচা গলা দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সেই দেহটা নিয়ে সন্দেহ করছিল যে এটাই সাফেলিয়া। তার একটা কারণ ছিল যে বন্যাতে যারা মারা গেছিল তাদের বডির তুলনায় এই বডিটা আরও অনেক বেশি পচা গলা ছিল। বডিটা দেখেই মনে হচ্ছিল যেন অনেক পুরনো। সেই বডিটা পুলিশ নিয়ে যায়, আর তার দেখে মনে হচ্ছিল পোস্টমর্টমের পরে যেন এটা সাফেলিয়া, বয়স বা অন্যান্য কিছু ব্যাপার দেখে। যে বডিটা পাওয়া গেছিল সেটার সাথে সাফেলিয়ার বাবা যে ইফতিখার আহমেদ, তার ডিএনএর ম্যাচিং করানো হয়, তো সেটা মিলে যায়। তখন বোঝা যায় যে এটাই সাফেলিয়া। যে বডিটা পাওয়া গেছিল তার হাতে ছিল একটা সোনার ব্রেসলেট আর আঙুলে ছিল একটা সোনার আংটি। সেটা দেখে তার মা ফারজানা, তিনি বলেন যে তার মেয়ে সবসময় এগুলো পরে থাকতো, এটা তার মেয়েরই বডি। এরপরে কিন্তু পুলিশ ফারজানাকে আর ইফতিখারকে অ্যারেস্ট করে নিজের কাস্টাডিতে নিয়ে যায়। 18 ডিসেম্বর 2003 পুলিশ সাফেলিয়ার মা বাবাকে অ্যারেস্ট করে, কিন্তু প্রমাণের অভাবে পুলিশ কোনোভাবেই প্রমাণ করতে পারেনি যে সাফেলিয়াকে তার মা বাবা হয়তো মেরে ফেলে থাকতে পারে।
কারণ তার মা বাবা আগে থেকেই বলেছে যে সাফেলিয়া মাঝে মাঝেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেত, এবারেও নিখোঁজ হয়ে গেছিল, হয়তো কোনোভাবে সে মারা গেছে। তাই কেন্ট নদীর বন্যার জলের সঙ্গে সে তীরে এসে তার বডিটা লেগেছিল, কিন্তু এতে এটা প্রমাণ করা যায়নি যে তার মা বাবা তাকে মেরে ফেলেছে। যাই হোক, তারপরে প্রমাণের অভাবে ফারজানা আর তার হাজব্যান্ড ইফতিখার দুজনকেই পুলিশ ছেড়ে দেয়। তারপর 7 বছর কেটে যায়, এসে যায় 25 আগস্ট 2010। ইফতিখার আর ফারজানার বাড়িতে একটা বড় চুরি হয়। তারা গিয়ে পুলিশ স্টেশনে সেটার রিপোর্ট লেখায়। পুলিশ এই চুরির ম্যাটারটা খুব তাড়াতাড়ি সলভ করে নিয়েছিল। যে চোর সে ধরা পড়েছিল, আর চোরটা ছিল ইফতিখারের মেয়ে আলিশা আহমেদ, মানে ফারজানার বোন। তাকে জিজ্ঞেস করা হয় সে নিজের বাড়িতেই কেন চুরি করেছে। তখন সে বলে যে তার বাবা তার যতটা খরচ সেটা কখনোই দেন না, আর তাকে অকারণ শাসন করেন, সেই জন্য সে চুরি করেছে, তার টাকার দরকার ছিল। পুলিশ একটা ফোন দিয়ে আঁটে। পুলিশ সেই মেয়েটাকে বলে যে তুমি যদি তোমার বাবা মা যে সাফেলিয়াকে মেরে ফেলেছে এই ব্যাপারটার সাক্ষী দাও, বা যদি তোমার কিছু জানা থাকে, তাহলে কিন্তু তোমার এখন এই চুরি করার জন্য যে শাস্তি হবে সেটা অনেকটাই কমিয়ে দেওয়া যাবে। মেয়েটা ব্যাপারটাতে রাজি হয়ে যায়। তারপরে সে বলতে শুরু করে যে তার দিদি সাফেলিয়া একটু মডার্ন ধরনের মেয়ে ছিল, আর তার এই মডার্ন ব্যাপারটা তার বাবা তার মা দুজনেই পছন্দ করতো না। বিশেষ করে বাবা, তার বাবা সব সময় চাইতো যে তার বিয়ে কোনো পাকিস্তানি ছেলের সাথে হবে, কিন্তু সাফেলিয়ার একজন বয়ফ্রেন্ড ছিল, সে সব সময় চাইতো যে সেই বয়ফ্রেন্ডটার সাথেই সে বিয়ে করবে, কিন্তু তার বাবা কোনোভাবেই রাজি ছিল না। 2003-এ যখন সাফেলিয়াকে তার বাবা মা পাকিস্তানে নিয়ে যায়, তো সেখানে নিয়ে গিয়ে তার জন্য একটা পাত্র ঠিক করা হয়েছিল। তারা ভেবেছিল এই সময় তার সাথে ওই বিয়েটা সেরে ফেলবে, কিন্তু সাফেলিয়া ইচ্ছা করেই বিয়েটাকে আটকাবার জন্য ফিনাইল খেয়ে নেয়। বিয়েটা সেই যাত্রায় আটকে যায়। তারপরে সাফেলিয়া বাড়ি ফিরে আসার পরেও কিন্তু তার বাবা সবসময় তাকে বকাঝাপা করছিলেন। যে কোনোভাবেই ইফতিখার নিজের মেয়ের বিয়ে একটা পাকিস্তানি যুবকের সাথেই দিতে চাইছিলেন, যে ব্যাপারটাতে কখনোই রাজি হচ্ছিল না সাফেলিয়া, কারণ সাফেলিয়া যে কোনোভাবে চাইছিল নিজের বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করতে। তো সেই জন্য একদিন খুব ঝগড়া হয় তার বাবা আর তার দিদির মধ্যে। তো তিনি একটা পলিথিনে জোর করে সাফেলিয়ার মাথাটা চেপে ধরেন, আর ততক্ষণ ধরে থাকেন যতক্ষণ না শ্বাস বন্ধ হয়ে সাফেলিয়া মারা যায়। তারপরে সাফেলিয়া মারা যায় সত্যি সত্যি। সাফেলিয়াকে নিয়ে নিজের গাড়িতে করে তার মা বাবা অনেক দূরে চলে যায়, গিয়ে কোনো একটা জঙ্গলে তার বডিটাকে ফেলে চলে আসে। আর এদিকে পুলিশ তো খুঁজেই পাচ্ছিল না, ব্যাপারটা বুঝতেই পারছিল না। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে কেন্টের যে বন্যার জল, তাতে কিন্তু সেই বডিটা পাওয়া যায়। পাওয়ার পরেও কিন্তু পুলিশ ফারজানাকে বা ইফতিখারকে অ্যারেস্ট করতে পারেনি, কারণ তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। কিন্তু যখন তাদের নিজের মেয়ে আলিশা তাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন পুলিশ 2 ডিসেম্বর 2010-এ আবার তাদেরকে গ্রেপ্তার করে অনেকদিন শুনানি চলে। তাদের বিরুদ্ধে যে সাক্ষী ছিল সে ছিল তাদের নিজের মেয়ে আলিশা আহমেদ। সেই মেয়েটার চোখের সামনেই কিন্তু সাফেলিয়াকে মেরে ফেলা হয়েছিল, আর তার সাথেও তার বাবা খুব একটা ভালো ব্যবহার করতো না। তাই জন্য সেও নিজের বাবাকে নিজের শত্রু বলেই মনে করত, আর সে এই ব্যাপারটাও ভুলে যেতে পারছিল না যে তার দিদিকে শুধুমাত্র একটু মডার্নভাবে জীবনযাপন করার জন্য কত বড় শাস্তি দেওয়া হয়েছিল।